গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। মিলেছে বেশ কিছু এফডিআর এর নথিও। ডিএমপি এসব তথ্য জানিয়ে বলেছে, চলতি বছর প্রতি মাসে 20 জন খুন হয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলেও দাবি পুলিশের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়ে এখন রিমান্ডে। গ্রেপ্তারের পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির নেতাদের নিয়ে এরই মধ্যে সারা দেশে সব ইউনিট বাতিলও হয়েছে সংগঠনটির। কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো করে বেরিয়ে আসছে রিয়াদের নানা অপকর্ম। সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এবার তার বাসা থেকে উদ্ধার করা হলো 2.25 কোটি টাকার চেক, যেটি 2রা আগস্ট ক্যাশ করার কথা ছিল। সঙ্গে মিলেছে বেশ কিছু এফডিআর এর নথিও। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, নানা অপরাধে 24 ঘন্টায় কবজি কাটা গ্রুপের 2 সদস্য সহ 186 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ বছর প্রতি মাসে গড়ে 20 জন খুন হয়েছে বলেও তথ্য দেয়া হয়। গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। ডিএমপির দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। মিটফোর্ডে সোহাগ হত্যায় 12 জনকে গ্রেপ্তার তার প্রমাণ। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাল রায় তৈরির অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এই আদেশ দেওয়া হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খালেক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। 2024 সালের 27 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান খান রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন। এতে অভিযোগ করা হয়, খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়েও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিদ্বেষমূলকভাবে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। শাহবাগ থানার 13/8/24 একটা মামলায় সাবেক প্রধান বিচারপতি ওনাকে বিজ্ঞ আদালতে সুনির্দেশ দেখানো হয়। বিজ্ঞ আদালত এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজা থেকে খালাস দেওয়া হয়েছে মোবারক হোসেনকে। আপিল বিভাগ থেকে খালাস পেয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ আজ এই রায় ঘোষণা করে। মামলার নথি থেকে জানা গেছে, হত্যা নির্যাতনের মতো যুদ্ধাপরাধের দায়ে 2014 সালে 24 নভেম্বর মোবারককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন সহ একাধিক মানবতা বিরোধী অপরাধে জড়িত ও নেতৃত্ব দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক। 2011 সালে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি যোগ দেন জামায়াতে ইসলামীর রাজনীতিতে। এনসিপির অনুরোধে জুলাই অভ্যুত্থান স্মরণে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, যথাযথ নিয়ম মেনে শহীদ মিনারে সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে এনসিপি বারবার অনুরোধ করায় সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে। শাহবাগের সমাবেশের কারণে জনদুর্ভোগ হলেও তার নগরবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে নরসিংদী ও সাভারে। এরই মধ্যে নরসিংদী পথসভায় কথা বলছেন নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে।
নিশ্চয়ই কথা বলছেন বা কথা বলছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ স্বপনকে আমাদের সাথে যুক্ত দেখতে পাচ্ছি। তোফায়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পথসভার যে নেতারা কথা বলবেন বা তার যেই পথসভা হবে বা হচ্ছে সেগুলোর আসলে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রঞ্জন, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে দেশ গড়তে এনসিপির যে কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচির এই শেষাংশে কিন্তু আজ নরসিংদীতে তারা পদযাত্রা করবেন এবং এই কিছুক্ষণের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী এই ক্লাবে এবং কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হবেন এবং নরসিংদীর যে সকল শহীদ এবং আহত রয়েছে সে সকল পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বিকেল 4টা নাগাদ নরসিংদীর জেলখানা মোড় অর্থাৎ তাহমিদ চত্বর থেকে তারা পদযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন এবং এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী পৌর কার্যালয়ের সামনে গিয়ে সেখানে পথসভায় মিলিত হবে এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা বক্তব্য দেবেন। আমরা ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি যে কেন্দ্রীয় যে আহ্বায়ক নাহিদুল ইসলাম, সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার যে আজকের এই পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করবেন। তারা ইতিমধ্যে এই নরসিংদী ক্লাবে এই যে শহীদ পরিবার তারা অবস্থান করছেন এবং এর সাথে কিন্তু এখানকার স্থানীয় নেতাকর্মীরাও এসেছেন তাদের সাথে এই কর্মসূচিতে অংশ নিতে। কিছুক্ষণ পরে তারা আনুষ্ঠানিকভাবে এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিকেলের যে পদযাত্রা সেটি শুরু করবেন এবং এরপরেই কিন্তু এখান থেকে তারা সাভারের উদ্দেশ্যে যাবেন বলেও আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে কিন্তু এই জুলাইয়ের যে শেষ প্রান্তে এসে তাদের এই দেশব্যাপী যে পদচারণা বা পদযাত্রার কর্মসূচি শেষ হবে বলে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি নরসিংদী ক্লাবের সামনে। এখানে কিন্তু যে সকল স্থানীয় যে এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন আমরা পাশাপাশি দেখতে পেরেছি যে শহরের বিভিন্ন মোড় এবং যে সকল সভাস্থান রয়েছে এবং এখানেও কিন্তু ব্যাপক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তাদের নিরাপত্তায় কিন্তু পুরো শহরকে আলাদাভাবে কিন্তু পরিচালিত হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো নিশ্চয়ই তারা পদযাত্রা শুরু এবং এই শহীদদের পরিবারের সাথে আলোচনার পরে কিন্তু তাদের দিনের শেষ অর্থাৎ নরসিংদীর শেষাংশের কর্মসূচি পালন করবেন। এরপরে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো রঞ্জন, এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয়ই তোফায়েল, আপনাকে ধন্যবাদ। ওষুধ সংকটে রেডিও আয়োডিন থেরাপি নিতে পারছেন না থাইরয়েড ক্যান্সারে আক্রান্তরা। শতাধিক রোগী জীবন মরণ সংকটে। চিকিৎসকরা বলছেন থাইরয়েড অপারেশনের পর এই থেরাপি নিতে দেরি হলে রোগীর শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা। পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এই থেরাপি দেয়া হলেও ওষুধ আমদানির জটিলতায় এই সংকট দেখা দিয়েছে। নুসরাত আলমের অস্ত্রোপচার করে থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হয় মে মাসে। অস্ত্রোপচারের পর রেডিও আয়োডিন থেরাপি নেবার জন্য তিনি ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। থেরাপির অভাবে নানা জটিলতাও শুরু হয়েছে শরীরে। আমার যে ক্যান্সার পরবর্তী যে থেরাপিটা দরকার সেটাই আমি পাচ্ছি না। আমার থাইরয়েড লেভেল বাড়তে বাড়তে 135-এ চলে এসেছে, যেটার কারণে আমি অনেক ফিজিক্যাল প্রবলেম ফেস করছি। এপ্রিলে অপারেশন হয় আমিনুর রহমানের। তিনিও রেডিওথেরাপির জন্য যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আমি অপারেশন করছি এপ্রিল মাসের 19 তারিখে। এখন তো আমি ওষুধ পাই নাই, এই থেরাপির ওষুধটা এখন বলতেছে আসবে করে, এখন তো আসে নাই। আমার তো এত টাকার সমস্যা, বিদেশে আমার তো করা সম্ভব না। ঘাড় বা গলার সামনে নিচের দিকে প্রজাপতি আকৃতির গ্ল্যান্ড বা গ্রন্থির নামই থাইরয়েড। চিকিৎসকরা জানান হাইপোথাইরয়েডিজম হরমোনের আধিক্য বা ঘাটতিজনিত নানা কারণে তা ক্যান্সারে রূপ নিতে পারে, আর এই ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের বিকল্প নেই। দেশে একমাত্র পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাস থেকে অস্ত্রোপচারের পর রোগীদের রেডিও আয়োডিন থেরাপি স্বল্পমূল্যে দেওয়া হয়ে থাকে। এই থেরাপিতে মূলত আয়োডিন 131 নামক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটি ক্যাপসুল বা তরল আকারে রোগীকে দেয়া হয়। অপারেশন পরবর্তী কিছু রোগ যেটা ছড়িয়ে গেছে ওটা আমরা সাধারণত খালি চোখে দেখি না, ওটা মাইক্রোস্কোপে দেখা যায়। এই জন্য ওই মাইক্রোস্কোপিক অসুখগুলা মারার জন্য রেডিও আয়োডিন অ্যাবলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যত ভালো অপারেশনে করি না কেন, এই রেডিও আয়োডিন অ্যাবলেশন না পেলে কিন্তু এই রোগীদের রেজাল্টটা খুব পূর্ণাঙ্গ আমি পাবো না। এটা আমাদের দেশে কোনো প্রাইভেট লেভেলের নাই। এখন রোগীরা যদি পরমাণু চিকিৎসা কেন্দ্রে গিয়ে যদি না পেত, তাহলে অনেক রোগী তার অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু প্রাইভেটে গিয়েও কিন্তু এই চিকিৎসাটা নিতে পারত। ওষুধ সংকট নিয়ে পরমাণু শক্তি কমিশনের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও জানা গেছে ওষুধ আমদানির টেন্ডার দেবার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা জেলা বিএনপির আয়োজনে নারকীয় জুলাই প্রতিবাদ সভার
আয়োজন করা হয়েছে সাভারের আশুলিয়া। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন যেই আয়োজন, সেটি সম্বন্ধে একটু শুনতে চাই। কারা এসেছেন, কি বলছেন আগতরা, সেটিও শুনবো। ঢাকা জেলা বিএনপির আয়োজনে সাভারের আশুলিয়ায় নারকীয় জুলাই শীর্ষক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এটি মূলত ঢাকা জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদ সমাবেশটি সম্পন্ন হচ্ছে। এর উদ্দেশ্য যেটি হচ্ছে সেটি আপনি জানেন, গেল 5ই আগস্ট 2024 সালে 5ই আগস্ট যখন স্বৈরাচার সরকারের পতন হয়, সে সময়ে ছাত্র জনতার যে একটি বিজয় মিছিল, সেই বিজয় মিছিল আশুলিয়া থানার দিকে যখন যায় তখন পুলিশ গুলি করে এবং সেখানে 5 জন নিহত হয় এবং 6 জনের মরদেহ পুরানোর একটি মর্মান্তিক ঘটনা ঘটে। আপনি জানেন যে সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য চলমান রয়েছে এবং এই ঘটনায় 7 জন গ্রেপ্তারও রয়েছেন। তো মূলত সেই ঘটনাকে কেন্দ্র করে এবং সমস্ত সাভার বা আশুলিয়া কেন্দ্রিক যে ধরনের বর্বরতা বা নৃশংসতা চালিয়েছে গেল পতিত আওয়ামী লীগ, তার প্রতিবাদে মূলত এই আজকের কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি এবং জুলাই উপলক্ষে যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয় তার মধ্যে অন্যতম এই কর্মসূচি। তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে সেগুলো দেখাতে চাই। আর এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে 3টায়। এখানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতা দেখেছি। তারা যেটি মনে করছে যে সামনে এই ঘৃণিত ঘটনার বিচারের পাশাপাশি সামনে নির্বাচনের যে একটি বিষয় রয়েছে, সেই নির্বাচন কেন্দ্রিক একটি মেসেজ দলের পক্ষ থেকে বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি দিবেন এবং তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমাদের সাথে আয়োজক কমিটির অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রয়েছেন, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি। আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে আজকে মূলত আয়োজনের উদ্দেশ্যটা আমরা শুনতে চাচ্ছি। আপনারা জানেন যে 24শে জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করার জন্য এই বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের ঢাকা জেলার এই আয়োজন। এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। এখানে আশুলিয়াতে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের পর আপনার 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে একজন জীবিত ছিল, তাকেও কিন্তু অগ্নিদাহ করে তাকে কিন্তু হত্যা করা হয়। হত্যা একটা নারকীয় হত্যাযজ্ঞ। এই নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে এই সরকার, ফ্যাসিবাদ সরকার যে দৃষ্টান্ত রেখেছে, আগামী দিনে এমন দৃষ্টান্ত যেন বাংলাদেশের মাটিতে না হয়। সকল শহীদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব এবং এই হত্যার বিচার আমরা চাই যথাযথ সময়। আপনাকে রঞ্জন শুনছিলেন মূলত আজকের আয়োজনের যে উদ্দেশ্য। তো আনুষ্ঠানিকভাবে 3টায় শুরু হবে, পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। রঞ্জন, এই ছিল সর্বশেষ। রোজ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র আসামি পক্ষের শুনানি শেষ। 6 আগস্ট আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ শুনানি শেষে আদেশের দিন ঘোষণা করে। এদিন মামলার 30 আসামির মধ্যে কারাগারে থাকা 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। গেল 24শে জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে চিফ প্রসিকিউটর কার্যালয় 30শে জুন ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আদালত ওই অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড ও 7 জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত ওই রায় দেয়। 2021 সালের 1 মে সিলেটের বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের নাজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নাজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওই দিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হন সুমেলের বাবা ও চাচা সহ 4 জন। ঘটনার পর 27 জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা হয়। জেলায় জেলায় সংকট সমস্যা আর তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ
আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদেরও। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পিরোজপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি পিরোজপুর জেলায়। এলাকার সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ সহ নানা বিষয় আমরা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে রয়েছি পিরোজপুর সদর হাসপাতালে। আমরা জানবো যে এই হাসপাতালে চিকিৎসা সেবার মানটা কেমন। 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আপনারা সেবাটা কেমন পাচ্ছেন? আমাদের সেবার জায়গাটা খুবই শোচনীয় বলতে আমরা যথাযথ সেবা আসলে পাচ্ছি না। আমরা যখনই ডাক্তারের শরণাপন্ন হয়ে সদর হসপিটালে আসি, যথাযথ ডাক্তার থাকে না। ডাক্তার থাকলেও আমাদের যে ঔষধ প্রেসক্রাইব করা হয় তাও এখানে থাকে না। আর গিয়ে আমাদের এখানে আমাদের যেটা দরকার ভ্যাকসিনের শূন্যতা, হসপিটালের অভ্যন্তরীণ যে খাবারের যে ব্যবস্থা খুবই বাজে অবস্থা। পর্যাপ্ত কর্মী না থাকার কারণে তারা অনেক এক্সকিউজ দেখায় এবং চিকিৎসার জন্য আসলে পর অনেক লেট প্রসেস, এবং যারা গিয়ে দরিদ্র মানুষ তারা অনেক হ্যাসেলে পড়া লাগে। তা আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে আরও একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি কত বছর ধরে পড়ে আছে, এটি কেন চালু হচ্ছে না? 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আজকে প্রায় 1 বছরের উপরে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও 1 বছরের উপরে পড়ে আছে, শুধু হস্তান্তর হচ্ছে না। এই ব্যাপারে আমরা অনেক খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে পরে যেটা আমরা জানলাম যে এখন লিফট সংযোগ এবং বৈদ্যুতিক সংযোগটা দেওয়া হয় না, এই কারণে ওনারাকে হস্তান্তর করতে পারে না। অথচ আমাদের এই যে 100 শয্যার হাসপাতাল, এখানে এখন বর্তমানে প্রায় 2 থেকে 250 রোগী এখন এই হাসপাতালে আছে, এবং একজনের উপর একজন গাদাগাদি করে ফ্লোরে, মেঝেতে সম্পূর্ণ জায়গায় রোগীরা। আজকে যদি এই 250 শয্যার হাসপাতালটা আমাদেরকে চালু হয়ে যেত, এবং এই যে লিফটের একটা সমস্যা নিয়ে আজকে প্রায় 1 বছর যাবত আমরা এটা থেকে যেটা বলছিলেন লিফট সমস্যা চালু হচ্ছে না, এর বাইরে কি আর কোনো সমস্যা রয়েছে? পিরোজপুরের যে রাস্তাঘাটের যে অবস্থা, অনুন্নত জেলা হিসেবে ইদানিং অনেক জেলার মাঝে আমাদের পিরোজপুর সবচেয়ে অনুন্নত, এবং জনদুর্ভোগের জন্য ভালো রাস্তার কিন্তু বিকল্প নাই। ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষেপে 10 সেকেন্ডে জানবো যে আর কি সমস্যা রয়েছে চিকিৎসার বাইরেও আপনাদের এখানে? পিরোজপুরে বিশেষ করে শহরে ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। স্ল্যাবগুলো ভেঙে যাওয়ার কারণে এটি ময়লার বাগারে পরিণত হয়েছে। পাশাপাশি পিরোজপুরে অটোরিকশার দৌরত্ব, ইঞ্জিন চালিত রিক্সাসমূহর সুনির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় রুটভিত্তিক সেটি যানজট এবং মানুষের দুর্ঘটনা প্রতিনিয়ত। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিকেল 5টায় আমরা আবারও পিরোজপুরে অন্য কোনো সমস্যা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশি সহ 171 জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় চালানো অভিযানে 14টি প্রতিষ্ঠানে 758 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। নথিপত্র যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 171 জনকে করা হয় আটক, যাদের অনেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন। আটক হওয়াদের মধ্যে ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স 20 থেকে 50 বছরের মধ্যে বলে জানা গেছে। চাকরি হারালেন কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। হতাশাজনক পারফরমেন্সের কারণে চন্দ্রকান্তকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কেকেআর। 3 বছর আগে কলকাতার দায়িত্ব নেন চন্দ্রকান্ত। এরপর 2023 সালে প্রথম মৌসুমের 7 নম্বরে থেকে আসর শেষ করে নাইট রাইডার্স। তবে এর পরের বছরই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও কেকেআর টিম ম্যানেজমেন্ট একবার শিরোপা জেতানো এই কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফো বলছে, ভারতের মধ্যপ্রদেশ দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে যোগদানের কথা রয়েছে কলকাতার সদ্য সাবেক কোচের। তবে চন্দ্রকান্ত নিজে এখনও নিশ্চিত করেননি কোথায় যাচ্ছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি তার কাছে যাচ্ছি। আনোয়ার, কালকের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার কথা, সেটি কতদূর এগুলো, আর কি কি বিষয় আলোচনা হচ্ছে সব মিলিয়ে একটু জানতে চাই। রঞ্জন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই ধারাবাহিক বৈঠকের আজকে 21তম গতকাল হয়েছে, আজকে 22তম দিন বসেছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলো এসেছে ফরেন সার্ভিস বৈঠকের যে শুরুটা, সেই শুরুটা এখন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনি যেটি জানতে চেয়েছেন সেই জায়গা থেকে বলি যে আগামীকালের মধ্যেই এমনটি কমিশনের বিশেষ করে কমিশনের সভাপতি গতকাল বলেছিল যে তারা যেভাবে
শীতকালে সে চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে এমন একটি আশ্বাসের কথা আগে থেকে বলা হয়েছে। এখন আজকে এই ভোটটি সাধারণত অন্যান্য দিনগুলো ছিল, কিন্তু আজকে ভোট কিন্তু যে সময় সেটি বেলা 3টা নাগাদ যেখানে কিছু বিষয় বলে রাখি যে রাজনৈতিক দলগুলোকে এর মধ্যে কিন্তু লালগঞ্জি ভাইয়া লালগঞ্জি লাইভ আছে। বিষয়ে সার্বিকভাবে যে ইস্যুগুলো সংস্কার বিষয়ে সেই তালিকা সেটি প্রত্যেক রাজনৈতিক দলকে আজকের মধ্যে দেওয়ার কথা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।